হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসাইন। আমি আজকে নেক্সট স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি 2024 সালের নেক্সট স্কলারশিপ নিয়ে জাপানে পড়তে আসছি, ইয়ামানাশি ইউনিভার্সিটি অফ ইয়ামানাশিতে, এবং আজকে আমি নেক্সট স্কলারশিপের সকল বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি টেবিল অফ কন্টেন্ট সম্পর্কে যদি বলি, তাহলে প্রথমে নেক্সট সম্পর্কে আলোচনা করব। এরপরে কি কি যোগ্যতা লাগে সেই সম্পর্কে আলোচনা করব। দেন স্কলারশিপের যে সকল বেনিফিট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কি কি ফিল্ডের উপরে নেক্সট স্কলারশিপ দিয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে কিভাবে এই সিলেকশন প্রসেসগুলো সম্পন্ন হয়, দেন কি কি ধরনের ডকুমেন্টস লাগে, এবং কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্ট। এই কন্টেন্টটা গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা দৈর্ঘ্য বেশি হয়ে থাকলেও আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ এই অল্প সময়ে আপনি অনেক ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারবেন। তো নেক্সট স্কলারশিপ, এটার আর একটা নাম হচ্ছে মনবুকাগোশু স্কলারশিপ নামে পরিচিত, এবং এটা জাপান মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখভাল করে থাকে। এবং 1954 সাল থেকে 160টা দেশের প্রায় 1 লাখের উপর ছাত্রছাত্রীকে নেক্সট স্কলারশিপ প্রদান করা হয়েছে। প্রত্যেক বছর 4,500-এর উপরে নেক্সট স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তো নেক্সট স্কলারশিপের জন্য কি কি কোয়ালিফিকেশনস প্রয়োজন হয়? প্রথম হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা। যে সকল দেশের সাথে জাপানের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আছে সে সকল দেশই শুধুমাত্র আবেদন করতে পারবে। বাংলাদেশের সাথে জাপানের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ খুবই ভালো, সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বয়স অবশ্যই আপনার 35 বছরের নিচে হতে হবে। 35 বছরের নিচে না হলে আপনি নেক্সট স্কলারশিপে আবেদন করতে পারবেন না। একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, যদি আপনি মাস্টার্স আবেদন করতে চান, অবশ্যই আপনার বিএসসি ডিগ্রি থাকতে হবে, এবং পিএইচডির জন্য আবেদন করতে হলে অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই, এবং আপনার যে স্বাস্থ্য এটা অবশ্যই ভালো থাকতে হবে। তো স্কলারশিপে সাধারণত কি কি বেনিফিট প্রয়োজন দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে, প্রথমে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই ইউনিভার্সিটিতে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নাই। কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি নাই। যে ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করবে সেই ইউনিভার্সিটি আপনার সাথে কোনো ধরনের কোনো ভর্তি ফি এগুলো নেবে না। কোনো ধরনের কোনো টিউশন ফি লাগবে না আপনার কাছ থেকে তারা, আপনি যে কত বছর পড়বেন, যত বছর পড়বেন, আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো টিউশন ফি তারা চাইবে না, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এবং আপনাকে যাতায়াতের জন্য যে রাউন্ড ট্রিপ এয়ার ফেয়ার এটা প্রদান করা হয়ে থাকবে। আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টের জন্য 1,17,000 ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। মাস্টার্সের জন্য 1,46,000 ইয়েন, এবং পিএইচডির জন্য 1,47,000 ইয়েন প্রদান করে থাকে। এবং আরো 3,000 ইয়েন এক্সট্রা প্রদান করে থাকে যে সকল প্রিফেকচার খুবই ঠান্ডা, যেমন হোক্কাইডো, নাগানো, এ সকল প্রিফেকচারে বরফ পড়ে, বা আমরা যেটাকে বলি স্নো, সেজন্য তাদেরকে আরো 3,000 ইয়েন প্রত্যেক মাসে প্রদান করা হয়ে থাকে। তো কি কি ধরনের ফিল্ড অফ স্টাডি, যে সকল ফিল্ডের উপরে নেক্সট স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে? 1 নম্বর হচ্ছে হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, কমার্স, মেডিকেল অ্যান্ড ডেন্টিস্ট্রি। এখানে যতগুলো ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ড আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য প্রদান করে থাকে। স্টার যেগুলো দেওয়া আছে, যদি হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেডিকেল অ্যান্ড ডেন্টিস্ট্রি, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, এই সকল ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের ক্ষেত্রেও নেক্সট স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। সাধারণত 2 ধরনের টাইপ নেক্সট স্কলারশিপ হয়ে থাকে। একটা হচ্ছে এমবাসি রিকমেন্ডেড, আরো একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড। যদি আমরা এমবাসি রিকমেন্ডেড এর কথা বলি, তাহলে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর মাস্টার্স এবং পিএইচডি এই দুইটা মিলে 30 জন স্টুডেন্টকে নেক্সট স্কলারশিপ প্রদান করে থাকে। আন্ডার গ্রাজুয়েটে 25 জন, এবং কলেজ অফ টেকনোলজিতে 15 জন স্টুডেন্টকে নেক্সট স্কলারশিপ প্রদান করে থাকে। এবং স্পেশালাইজ ট্রেনিং কলেজের জন্য আরো 5 জন স্টুডেন্টকে নেক্সট স্কলারশিপ প্রদান করে থাকে। এবং এখানে যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্ট হচ্ছে অ্যারাউন্ড
আপনি যদি 2025 সালের জন্য আবেদন করতে চান তাহলে তার 1 বছর আগে থেকে এর প্রসেস শুরু হয়ে থাকে। সাধারণত প্রত্যেক বছরের এপ্রিল মাসে এই স্কলারশিপের নোটিশটা প্রদান করা হয়ে থাকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এবং এইটা একটা পিডিএফ আকারে, ফাইল আকারে তারা আপলোড করে থাকে। এরপরে এটা হচ্ছে একটা, যদি প্রসেস দেখেন, অ্যারাউন্ড জুনে আপনার ফার্স্ট স্ক্রিনিং হয়, দেন তারপর এগুলো হতে হতে একবারে 1 বছর, অলমোস্ট 1 বছর সময় লাগে আপনাকে ফাইনাল সিলেকশন করতে। গত বছর 2024 সালে 21 এপ্রিলে এই নোটিশটা প্রদান করা হয়ে থাকে এবং 5 মে পর্যন্ত এর ডেট ছিল। তো এমবাসি রিকমেন্ডেশনে কি কি সিলেকশন প্রসেস, প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে এবং এর জন্য কিছু কোয়ালিফিকেশন লাগে, কিছু ডকুমেন্ট লাগে। আপনি যদি আগে থেকে এই ডকুমেন্টগুলো জোগাড় না করেন তাহলে আপনি ওই অল্প কয়েকদিনের মধ্যে এই ডকুমেন্ট কালেক্ট করতে পারবেন না। এরপরে ডকুমেন্টসগুলো রিভিউ করা হয়ে থাকে, দেন একটা এক্সামিনেশন হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো আপনি যদি মনে করেন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিবেন তাহলেও সেটা দিতে পারেন। প্রথম ফার্স্ট স্ক্রিনিং নোটিফিকেশন, এই এক্সামিনেশনে পাস করলে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেন আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে তারা রিকমেন্ডেড করবে, সেখানে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন। এরপরে সেকেন্ড স্ক্রিনিং, ইউনিভার্সিটি আপনাকে নোটিফিকেশন দিবে, দেন অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশন পাওয়ার পরে আপনি দেশের বাইরে যাওয়ার জন্য ফ্লাই করবেন। ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের জন্য সাধারণত আমরা যেটা করে থাকি, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকি, সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রফেসর খুঁজে বের করি। এরপরে প্রফেসরকে ইমেইল করি যে আমি তার ফিল্ডে পড়াশোনা করতে ইন্টারেস্টেড। এরপরে তিনি রিপ্লাই দিতেও পারে, নাও পারে। দেন যদি রিপ্লাই দেয়, সাধারণত পজিটিভ যদি রিপ্লাই দেয় তাহলে তিনি একটা ভাইবা গ্রহণ করবেন। তারপরে এই ভাইবাতে যদি প্রফেসর মনে করে যে আমি ছাত্রকে স্কলারশিপ দিব, তাহলে তিনি আপনাকে বোর্ডে তুলবেন। তো বোর্ডে নেক্সট স্কলারশিপে তাদের একটা বোর্ড থাকে, সেই বোর্ড আপনাকে সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভাইবা নেবে। ভাইবা নেওয়ার পরে আপনি যদি ফাইনালে সিলেকশন হন তাহলে জুলাইয়ের দিকে আপনাকে একটা তারা ফাইনাল নোটিফিকেশন পাঠাবে যে আমরা আপনাকে সিলেক্ট করেছি। এরপর আপনি আপনার অ্যাডমিশন পাবেন, দেন বিদেশ আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এখন ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে কতজন ছাত্রকে তারা সিলেক্ট করে এর কোনো সংখ্যা নেই, আর যে যত পারে তাদের হাতে যদি স্কলারশিপ থাকে তাহলে তারা স্কলারশিপ দিয়ে থাকে, এতে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হয়। এই ডকুমেন্টগুলো সাধারণত প্রত্যেকের ক্ষেত্রেই লাগবে, আপনি এমবাসি রিকমেন্ডেশন হন আর হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন হন, সেখানে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে আপনার ঘন্টা 2 সময় লাগবে। সো এটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। এখানেও আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগে, টোটাল 2টা অ্যাপ্লিকেশন ফর্ম লাগে। এটা হচ্ছে রিকমেন্ডেড। ফিল্ড অফ স্টাডি অ্যান্ড রিসার্চ প্ল্যান লাগবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, সার্টিফিকেট লাগবে। আপনার যে যদি মাস্টার্সে যেতে চান তাহলে অনার্সের সার্টিফিকেট লাগবে অবশ্যই। রিকমেন্ডেশন লেটার লাগবে ফ্রম ইউর সুপারভাইজার, মেডিকেল সার্টিফিকেট লাগবে। এই মেডিকেল সার্টিফিকেটের একটা ফরম্যাট তাদের কাছে আছে, সেই ফরম্যাট অনুসারে আপনাকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে বাংলাদেশের যে কোনো বিসিএস সার্টিফাইড ডাক্তারের কাছ থেকে। এরপর অ্যাবস্ট্রাক্ট অফ থিসিস লাগবে, দেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে। এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে আপনার আইএলটিএস লাগবে। আইএলটিএস এর স্কোর 6 এর নিচে থাকা যাবে না এবং কোনো ব্যান্ডে 6 এর নিচে থাকা যাবে না। এখন আপনার যদি আইএলটিএস স্কোর না থাকে তাহলে অন্য কি উপায় আছে? অন্য উপায় হচ্ছে যদি আপনার পাস করা, যদি আপনি অনার্স পাস করে থাকেন তার 2 বছর পর্যন্ত আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা কাজে লাগবে, এখানে আইএলটিএস না দিলেও চলবে। সুতরাং আপনি পাস করার 2 বছর পর পর্যন্ত আপনার ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কাজ করবে। সুতরাং আপনি যদি ওই সময়ের মধ্যে যেতে পারেন তাহলে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা আইএলটিএস এই প্যারাটা নেওয়া লাগবে না। এরপরে রিকমেন্ডেশন লেটার ফ্রম এমপ্লয়ার, আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন সেখানকার রিকমেন্ডেশন লেটার লাগবে। দেন ফটোগ্রাফ লাগবে, কিছু ছবি লাগবে, আপনার নিজের ছবি লাগবে। তারপরে এখানে আমি একটা স্টার মেরে দিয়েছি, এই স্টার মানে হচ্ছে অন ডিমান্ড, যদি তারা চায়, যদি না চায় তাহলে দেওয়া লাগবে না। বাট যেগুলো স্টার দেওয়া নেই সেইগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এরপরে আমাদের কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, যে জাপানে আসার পরে আমি কি গ্রাজুয়েশনের পরে জব পাবো কিনা। আপনি গ্রাজুয়েশনের পরে জাপানে যদি কেউ থাকতে চায়, জাপান সরকার কখনো কোনো বাধা দিবে না।
আপনি অবশ্যই জব পাবেন। আমরা এখানে আসার পরে যতগুলো ভাই দেখেছি গ্রাজুয়েশনের পরে সবাই জব করতেছে। শুধুমাত্র আমাদের সরকারি চাকরিজীবী ছাড়া সবাই এখানে জব করার ট্রাই করে এবং জব পেয়ে যায়, এবং জব পায় 1 বছর আগে, গ্রাজুয়েশন শেষ করার 1 বছর আগে তারা এখানে জব কনফার্ম করে। সুতরাং জাপান সরকার আপনাকে জব অফার করবে, কোনো প্রবলেম নেই। পার্মানেন্ট রেসিডেন্স অর সিটিজেনশিপ, জাপান সরকার পার্মানেন্ট রেসিডেন্স এবং সিটিজেনশিপ দিয়ে থাকে। সাধারণত এখানে 5 বছর থাকলে আপনাকে সিটিজেন দেয়, কিন্তু সিটিজেনের একটা অসুবিধা হচ্ছে আপনি যদি সিটিজেন গ্রহণ করেন তাহলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে হবে। আর 10 বছর থাকলে পার্মানেন্ট রেসিডেন্সি দেয়। এখন জাপান সরকার যেটা করতেছে সেটা হচ্ছে পয়েন্ট বেসড পিআর দিয়েছে। যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে আপনি 3 বছরের মধ্যে এখানে পিআর পেয়ে যাবেন, সুতরাং এক্ষেত্রে প্রবলেম হবে না। হাউ মাচ মানি ক্যান আই সেভ, আমি কতটা টাকা সেভ করতে পারি অথবা দেশে পাঠাতে পারি। সাধারণত এখানে অনেক ধরনের অনেক স্ক্যাম পাওয়া যায় যে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন, অমুক তমুক করতে পারবেন। আপনাকে যে 1,47,000 টাকা দেওয়া হবে, এই 47,000 মধ্যে যদি আমি বলি তাহলে মাথার 47,000 টাকা, এই টাকাটা আপনি সেভ করতে পারবেন প্রত্যেক মাসে। তার মানে যা বাংলাদেশি টাকায় 35,000 টাকার মতো দাঁড়ায়। এই 35 থেকে 40,000 টাকা আপনি সেভ করতে পারবেন। এরপরে কত টাকা দেশে পাঠাবেন না পাঠাবেন সেটা আপনার ব্যাপার। অবশ্যই এটা প্রিফেকচার টু প্রিফেকচার ভ্যারি করে। তো আমি যে প্রিফেকচারে আছি সেই প্রিফেকচারে একটু খরচ কম, অন্যান্য প্রিফেকচারে খরচ বেশি, বাট অন অ্যাভারেজে সবাই 40 থেকে 50,000 টাকা সেভ করতে পারে এবং সে তার ইচ্ছা মতন বাসায় পাঠাতে পারে। সো এক্ষেত্রে প্রবলেম হবে না। ক্যান আই টেক মাই ফ্যামিলি, অবশ্যই আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে জাপানে আসার পরে জাপান সরকারের কাছে অনুমতি নিতে হবে। তারপরে তারা অনুমতি দিলে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। এরপরে আমি কি পার্ট টাইম জব করতে পারি? অবশ্যই। আপনি স্কলারশিপ পান আর না পান, আপনি যে কোনো ভিসাতেই যদি জাপানে আসেন তাহলে আপনি 28 ঘন্টা, সপ্তাহে 28 ঘন্টা পার্ট টাইম ওয়ার্ক করার অনুমতি পাবেন। সুতরাং এক্ষেত্রে নো প্রবলেম। এবং এখানে মিনিমাম ওয়েজ হচ্ছে 970 ইয়েন পার আওয়ারে। সুতরাং আপনি যদি 1 ঘন্টা জব করেন তার মানে আপনি 1 ঘন্টায় 1000 ইয়েন এখানে আর্ন করতে পারবেন বাংলাদেশি টাকায়, যে 800 টাকা। সুতরাং আপনি 28 ঘন্টা জব করলে পার ডে পার উইক আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন। ক্যান আই বাই কার, আমরা সাধারণত দেখি যে দেশের বাইরে গেলে সবাই একটা গাড়ি কিনে। আমি কি জাপানে আসলে গাড়ি কিনতে পারবো কিনা? অবশ্যই আপনি গাড়ি কিনতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি আনেন এখানে হয়তো কাজে লাগবে না, আপনাকে জাপানে এসে জাপানের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তো এই নেওয়াটা হচ্ছে একটু খরচের বিষয়, সেই কারণে সাধারণত মানুষজন গাড়ি কিনে না। আর জাপানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জাপানে ট্রেন বাস সবচেয়ে অ্যাভেলেবল। সুতরাং এই খরচটা বাঁচানোর জন্য সাধারণত ছাত্ররা গাড়ি না কিনে এই পাবলিক ট্রান্সপোর্ট গুলো ব্যবহার করে থাকে এবং ছাত্রদের জন্য কিছু ছাড় আছে। তো সুতরাং এক্ষেত্রে আপনি কিনতেও পারেন না কিনতেও পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। বাট গাড়ি এখানে খুবই সস্তা, 60 থেকে 70,000 ইয়েন খরচ করলে আপনি গাড়ি পেয়ে যাবেন। হাউ মাচ প্রেসার ইন এডুকেশন, এডুকেশনে আসলে কত প্রেসার থাকে? এই প্রেসারটা সাধারণত আমরা ছাত্ররা নিজেরা নিয়ে থাকি। কারণ হচ্ছে আমাদের টাইম বাউন্ডেড স্কলারশিপ, আমরা 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আমাকে আমার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তো এখানে আপনি যদি অনার্সের স্টুডেন্ট বা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের মতন চিন্তা করেন তাহলে এটা সমস্যা। আপনাকে আপনার এডুকেশন এটা ছুটি হবে, কিন্তু আপনি আপনার যদি নিজের মন মতো করে পড়াশোনা আগিয়ে না নেন তাহলে আপনি 2 বছরের পরে ডিগ্রি নিয়ে টানাপোড়েন হয়ে যাবে এবং অনেক প্রেশার হয়ে যায়। এই জন্য সাধারণত আমরা শুরুর দিক থেকে অনেক ভালোভাবে কাজ করে পড়াশোনাটা গুছিয়ে নিই। তো সুপারভাইজার আপনাকে পেরেশানি দিবে না, দেয় না সাধারণত। এবং জাপান সরকারের রুলস হচ্ছে আপনি পার উইকে 5 ঘন্টা ল্যাবে কাজ করতেছেন কিনা, রিসার্চে দিচ্ছেন কিনা, এটা হচ্ছে ওদের মিনিমাম বাউন্ডারি, পার উইকে 5 ঘন্টা। তো এর নিচে আসলে সুপারভাইজার আপনাকে প্রেশারাইজ করবে, এর উপরে গেলে সুপারভাইজার আপনাকে প্রেশারাইজ করার রাইটস নাই। সুতরাং এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। ইজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ এ ব্যারিয়ার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসলে কি বাধা? জাপানি আসলে সাধারণত আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানি না, যার কারণে আমরা এখানে এসে না তাদের লেখা পড়তে পারি না তাদের কথা বুঝতে পারি। তো যার কারণে
আমরা সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আমাদের সুপারভাইজারের সাথে কনভারসেশন হয় এবং আমাদের যে সকল ইন্টারন্যাশনাল বন্ধু আছে বা যে সকল ইন্টারন্যাশনাল কলিগ আছে তাদের সাথে কনভারসেশন হয়। তো এই ক্ষেত্রে আমি এখানে আছি, কোনো ধরনের সেরকম কোনো প্রবলেম ফেস করি নাই। তো পড়াশোনার ক্ষেত্রে আপনার পড়াশোনা হবে ইংলিশ মিডিয়ামে, সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আরো যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে যে সকল বন্ধুরা জানে না তাদেরকে জানাতে উৎসাহিত করুন, এবং কমেন্টে যদি কোনো কোশ্চেন থাকে স্কলারশিপ সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে। আমি নাজমুল হুসাইন, আমি ইউনিভার্সিটি অফ ইয়ামানের সাথে পিএইচডি করছি। 2024 সালে আসছে, 2027 সাল পর্যন্ত আমার পিএইচডি স্কলারশিপ। সো ধন্যবাদ সবাইকে।